আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 5 আগস্ট চানখারপুলে গণহত্যায় 8 পুলিশকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালের প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল। প্রধান অভিযুক্ত সাবেক ডিএমপি কমিশনার হাবিব। বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে। প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম। শেখ হাসিনার পরিবারের 10 জনের এনআইডি স্থগিত। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় গ্রেফতার 3 আসামি 7 দিনের রিমান্ডে। হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাই দায়ী বলছে বিএনপি। চীনের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। চীনা প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা। আর্থনা সামিটে অংশ নিতে কাতারের পথে ডক্টর ইউনূস। এবং উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে আমরণ অনশনে কুয়েটের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিত কৃষি ডিপ্লোমার ছাত্রদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 5 আগস্ট রাজধানী চানখারপুলে শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই আগস্টের গণহত্যা মামলায় দাখিল করায় এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। ওই হত্যাকাণ্ডে নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। 2024-এর 5 জুলাই থেকে 5 আগস্ট আওয়ামী দোসর ও পুলিশ সদস্যদের নির্মমতা দেখেছে গোটা বিশ্ব। গেল 5 আগস্ট রাজধানী চানখারপুলে 10ম শ্রেণীর ছাত্র আনাস সহ 6 জনকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে পুলিশ। এই ঘটনায় করা অভিযোগের তদন্ত শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। আমরা সব একেবারে টপ কমান্ডার এবং সরাসরি সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনব। যদি এখানে আপনি সব পুলিশকে বিচারের আওতায় আনেন তাহলে কখনোই এটা জাস্টিস হবে না বলে আমরা মনে করি, বা এটা প্র্যাকটিক্যাল না। সরাসরি সম্পৃক্ত যারা তারা এবং তাদের সুপিরিয়র কমান্ডারদেরকে বিচারের আওতায় আমরা আনছি। সে কারণেই 8 জনকে আইডেন্টিফাই করা হয়েছে। আরও যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর জন্য তদন্ত অব্যাহত আছে। যেমন চানখারপুর এলাকায় শুধু পুলিশ না, কিন্তু সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, তাদের কমিশনাররা এরাও সম্পৃক্ত ছিল। তাদের ব্যাপারে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং তদন্ত সমাপ্ত অন্তে তাদের বিরুদ্ধে চার্জশিট আসতে পারে, মানে সম্পৃক্ততা পেলে। এটা কিন্তু এন্ড না। মূলত এই হত্যাকাণ্ডে নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ তৎকালীন আওয়ামী সরকারের উচ্চ পর্যায়ের অনেকের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তবে শেখ হাসিনা সহ বাকি সুপিরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে সারা দেশে সংগঠিত অনেকগুলো হত্যাকাণ্ডে যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চালাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত বাংলাদেশের সব অপরাধের বর্ণনা আসবে, সেক্ষেত্রে চানখারপুলের যে বর্ণনা সেটা ওটার মধ্যে সম্পৃক্ত হবে। এটা যেমন অ্যালোন চানখারপুলের ঘটনা, শেখ হাসিনার বিরুদ্ধে চানখারপুলের যে অভিযোগগুলো আসছে সেগুলো তার অভিযোগের সাথে যুক্ত হবে, তার সাথে যাত্রাবাড়ি যুক্ত হবে, নরসিংদী যুক্ত হবে, রংপুর যুক্ত হবে, এইভাবে বাংলাদেশের সবকিছু যুক্ত হবে এবং সেটা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আকারে তার বিরুদ্ধে আসবে। এই মামলায় 8 আসামির মধ্যে 4 জনই পলাতক। বিচার শুরুর পর আসামিরা আত্মসমর্পণ না করলে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য আইনজীবী নিয়োগ করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের হাতে জুলাই বিপ্লবের গণহত্যার রক্তের দাগ লেগে আছে। পাচার করা টাকায় লন্ডনে তারা বিলাসী জীবনযাপন করছে। দেশে ফিরিয়ে এনে তাদের বিচারের মুখোমুখি করার কথা জানান শফিকুল আলম। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা।
শ্রম বিষয়ক যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাতার সফর নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রেস উইং। বড় রকমের করাপশনের সফরে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই, নতুন কর্মীর কর্মসংস্থান ও রোহিঙ্গা পুনর্বাসনে কাতারের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হবে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। কাতার গ্যাসের ক্ষেত্রে ওরা ওয়ার্ল্ডের পাওয়ার হাউস, তো আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক, আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রম বাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এবং এই বিষয়গুলো অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলবো। লন্ডনে এক বিয়ের অনুষ্ঠানে পলাতক আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে প্রেস সচিব বলেন, পলাতক এসব নেতাদের দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেবে। আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছেন এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে, তারা বড় রকমের হিউম্যান রাইটস অ্যাবিউজের অ্যাকিউজড, যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককে আমরা ইভেন্চুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনা, সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। 4 দিনের কাতার সফর শেষে আগামী 25 এপ্রিল দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। অর্থ পাচার ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের 10 জনের জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের নির্দেশে এই 10 জনের এনআইডি স্থগিত করা হয়। যাদের এনআইডি স্থগিত করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, মেয়ে টিলুপ রেজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনো সেখানে অবস্থান করছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকায় তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার আনুষ্ঠানিকভাবে আবেদনও জানিয়েছে। ঢাকার বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেফতার 3 আসামির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ এই আদেশ দেন। এদিকে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বনানীতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ঢাকার বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেফতার 3 আসামিকে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে আসামিদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের আজকের যে অ্যারেঞ্জমেন্টটা দেখলাম, যে হত্যা করার জন্য তাকে যেভাবে প্রি প্ল্যান করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এটা খুবই তুচ্ছ ঘটনা নয়। এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নীল নকশাও ছিল। তদন্তকারী কর্মকর্তা 3 জনের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চেয়েছেন এবং বিজ্ঞ আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বনানীতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর সারা দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে এক এক সময় এক এক নাম, কোনো সময় বৈষম্য বিরোধী, কোনো সময় সাধারণ ছাত্র, কোনো সময় আরেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পরিচয়ে আমাদের ছাত্রদের উপরে হামলা করা হচ্ছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে। রোববার রাতে মহাখালীর ওয়ারলেস গেটে অভিযান চালিয়ে ওই 3 জনকে গ্রেফতার করে পুলিশ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার নামে নানা অনিয়মের অভিযোগের জেরে এ অব্যাহতি দিল এনসিপি। সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে সাময়িক অব্যাহতির বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে আত্মপক্ষ সমর্পণের জন্য তানভীরকে আগামী 7 দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সাথে তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেই উত্তর চাওয়া হয়েছে চিঠিতে। ভবিষ্যতে দেশে আর যেন কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী বা শাসক প্রতিষ্ঠা হতে না পারে সেই লক্ষ্যে সংস্কার কমিশন কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। খেলাফত মজলিসের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। এই সময় দলটির পক্ষ থেকে জানানো হয়, ঐক্যমত্য কমিশনের দেয়া 166টি প্রস্তাবনার মধ্যে 147টির সাথে একমত খেলাফত মজলিস। দলের নেতারা জানান, গণহত্যার সাথে আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চান তারা। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কারে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের দেওয়া প্রস্তাবনা নিয়ে ঐক্যমত তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপ করেছে এই কমিশন। এরই অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনে আসেন বাংলাদেশ খিলাফত মজলিসের নেতারা। সংলাপের শুরুতে কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেন, সংবিধান, বিচার ও নির্বাচনী ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে যে সকল উদ্যোগ নেওয়া হয়েছে তার মূল লক্ষ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। মানুষ যেন তাদের জীবনাচরণের ক্ষেত্রে কোনো অবস্থাতেই প্রতিবন্ধকতার মুখোমুখি না হন, গুমের শিকার না হন, বিচার বহির্ভূত হত্যার শিকার না হন। 2 ঘণ্টার আলোচনা শেষে খিলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমেদ জানান, কমিশনের দেওয়া বেশিরভাগ প্রস্তাবনার সাথেই একমত তাদের দল। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পক্ষে খেলাফত মজলিস। সুষ্ঠু নির্বাচন করতে প্রশাসনের যে ক্ষমতা দরকার, পুলিশ প্রশাসনের যেই সক্ষমতা দরকার, সেটা কিন্তু এখনো হয়ে ওঠে নাই। এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেন জাতীয় গণফ্রন্টের নেতারা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের মাধ্যমে কোনো ফ্যাসিবাদী যেন আবারও ক্ষমতায় আসতে না পারে সেজন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী ঐক্য জোট। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান দলটি মহাসচিব মুফতি শাহওয়াত হোসেন রাজি। এ সময় দ্রুত দলটি নবায়ন ও পুনর্গঠনে প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন তিনি। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই বলে মনে করেন বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আশা প্রকাশ করে বলেন, মে মাসের মধ্যেও ঐক্যমত্য কমিশন সব দলের সাথে আলোচনা করে জাতীয় সনদ প্রস্তুত করতে পারবে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে লেবার পার্টির সাথে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ডিসেম্বরে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। পরে সমমনা জোটের সাথে বৈঠক করেন বিএনপি লিয়াজো কমিটির নেতারা। আমাদের বিবেচনায় আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো বাধা দেখি না, কারণ নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে। আমরা দেখছি ঐক্যমত্য কমিশন বলছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ক্রমে একটা মোটামুটি একটা
জায়গায় পৌঁছবে যেখানে একটা জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে। তাহলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। শ্রমিকদের সংগঠন করার অধিকার নিশ্চিত এবং দর কষাকষি সহজ করার প্রস্তাব করেছে শ্রম সংস্কার কমিশন। একই সাথে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক ও কৃষি ক্ষেত্রে নিয়োজিত শ্রমিকদের অধিকার আইন দ্বারা সুরক্ষিত করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর শ্রম ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সুপারিশের সারসংক্ষেপ তুলে ধরা হয়। ফজলে রাব্বির রিপোর্ট। নভেম্বরে শ্রম সংস্কার কমিশন গঠনের পর কাজ শুরু করতে গিয়ে গৃহকর্মী থেকে শুরু করে সব ক্ষেত্রে বৈষম্য দেখতে পায় কমিশন। সুনির্দিষ্ট ডাটাবেস এবং নিয়োগপত্র না থাকার কারণে শ্রমিকরা বৈষম্য এবং নিগ্রহের শিকার হচ্ছে বলে দেখতে পায় কমিশন। বাংলাদেশের অধিকাংশ শ্রমিক কোনো নিবন্ধন নেই কোথাও তাদের, এবং তাদের কোনো পরিচয়পত্র নেই, তাদের কোনো নিয়োগের গ্যারান্টি নেই। এটি হচ্ছে একটা বড় সমস্যা। আমি মনে করি 1 নম্বর সমস্যা এটা। একবার যদি সে পরিচয়টা পায়, নিবন্ধন পায়, তাই সে কোনো না কোনো ভাবে নিজেদের স্বার্থ নিয়ে আগাতে পারে। জবাবদিহিতা নিশ্চিত করতে স্থায়ী শ্রম কমিশন গঠন ছাড়াও শ্রমিকদের আইনি অধিকার নিশ্চিতে বেশ কিছু বিষয় সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। আমরা যদি মর্যাদাকর বাংলাদেশের কথা বলি, তাহলে অবশ্যই একটা সুসংগঠিত শিল্প সম্পর্ক আমাদের তৈরি করতে হবে। সেই সুসংগঠিত শিল্পের জন্য আমরা কারখানা পর্যায়ে, প্রত্যেকটা কারখানা পর্যায়ে একটা ওয়ার্কপ্লেস কোঅপারেশন কমিটি ফর্মের জন্য বলেছি। বৈষম্য মোকাবিলায় শ্রমের আইনানুগ স্বীকৃতি, কাঠামোগত উন্নয়ন সহ মোট 25টি প্রস্তাব বা সুপারিশ করা হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শ্রমিকদের সংগঠিত হওয়া এবং দর কষাকষির অধিকার সংরক্ষণের উপর। এই ইউনিয়ন যদি করতে যান তার সুরক্ষার একটা ব্যাপার থাকে, এই জন্য আমরা এটাকে সংখ্যা ভিত্তিক করেছি। এটি একটি পরিবর্তন যে 50 জন, 100 জন, 300 জন, কিন্তু সংখ্যা হতে হবে, আনুপাত না। আরেকটি হচ্ছে কালেকটিভ বার্গেনিং এজেন্ট যিনি হবেন তার প্রিন্সিপাল কয়েকজন সদস্য, মানে প্রধান কয়েকজনের চাকরির কোনো পরিবর্তন করা যাবে না, তা টার্মিনেট করা বোধহয় এরকম করা যাবে না। সব সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাস্তবায়ন করা সম্ভব না হলেও শ্রমিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে প্রস্তাবগুলো যুক্ত করার তাগিদ দেয় কমিশন। কমিশনের সম্মিলিত প্রচেষ্টায়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ IMF এর বসন্তকালীন বৈঠক। সেখানে যোগ দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সহ বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি খাতের কর্মকর্তারা। মার্কিন শুল্ক নীতি, বিশ্বব্যাপী আর্থিক অস্থিরতা নিয়ে সেখানে আলোচনা চলছে। সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ জামান সজীব। বিশ্বব্যাংক এবং IMF গ্রুপের এবারের যে বসন্তকালীন সভা, সেই সভাটি মূলত বৈশ্বিক যে অর্থনৈতিক এক ধরনের যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধ শুরু মাঝে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক নীতির পরে বৈশ্বিক যে একটি ধাক্কা লেগেছে অর্থনীতিতে, সেই সময় কিন্তু এবারের সভাটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সভা শুরু হয়েছে। সবাই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের অর্থ মন্ত্রণালয়ে যারা দায়িত্বে রয়েছেন তারা মূলত এখানে প্রতিনিধিত্ব করবেন এবং এই সভার মধ্য দিয়ে আসলে সবাই মনে করছেন যে ট্রাম্প ঘোষিত শুল্ক পরবর্তী যে বিশ্ব অর্থনীতি, বিশ্ব পরিস্থিতি, সেখানে হয়তো বৈশ্বিক মন্দার যে কথা বলা হচ্ছে সেটি হয়তো হবে না, প্রবৃদ্ধির হার বাড়তে পারে, বিভিন্ন দেশের অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে, সেগুলো কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে মূলত আলোচনা হবে। এবং আপনারা জানেন ইতিমধ্যে সভাটি শুরু হয়েছে এবং বিভিন্ন দেশে যারা প্রতিনিধি তারা অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে এই সভার মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য সমাধান সবাই মিলে বের করা সম্ভব হবে। চীনের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউব সাক্ষাৎ করতে এলে তিনি একথা জানান। ডক্টর ইউনুস বলেন, দুই দেশের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক গভীর, এটা কেবল শুরু। তার মতে এত কাছাকাছি দুটি দেশ, তবুও যেন অনেক দূরত্ব, এই দূরত্ব কমিয়ে কাছাকাছি আসার প্রত্যাশা জানান তিনি। সাম্প্রতিক চীন সফরে দুই দেশের
সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রেসিডেন্ট শি জিনপিং এর উদ্যোগের কথাও স্মরণ করেন প্রধান উপদেষ্টা। এ সময় গভর্নর ওয়াং ইউবো বলেন, চীনে একটি ব্যাংক ইতোমধ্যে ক্ষুদ্র ঋণ পরিচালনা করছে। বৈঠকে শিক্ষা, বাণিজ্য ও স্বাস্থ্য সেবা সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তারা। কাতারের দোহায় অনুষ্ঠিতব্য আর্থনা সামিট 2025 এ যোগ দিতে 4 দিনের সফরে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সন্ধ্যা 7:15টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এই সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হবে। এছাড়াও এ সফরের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা দেশটি শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ পুনরায় চালুর অনুরোধ করবেন বলেও জানা গেছে। ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল স্টুডেন্ট ওয়েলফেয়ার ভবন চত্বরে এই কর্মসূচি শুরু করেন তারা। এ সময় শিক্ষকরা সময় চেয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ করেন। দীর্ঘ সময় আলোচনা ব্যর্থ হওয়ার পর শিক্ষকরা ওই স্থান ত্যাগ করেন। জানান, সংকটের সুষ্ঠু সমাধান ও কুয়েটের পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা করবেন তারা। 30 জন আন্দোলনকারীকে বহিষ্কার করা হয়। এই সব কিছু করার পর এখন আর কোনো সুযোগ নেই যে এখানে আমরা নেগোসিয়েশন যেতে পারি। আমরা স্যারদের সবাইকে জানাইছি, আমরা বারবার রিকোয়েস্ট করছি, কিন্তু স্যাররা সেটা আমাদের কর্ণপাত করার নাই। বলতে আমার অফিস আর সেখানে সবসময় দরজা খোলা থাকবে, তোমরা যখন মন চায় তখন আমাদের সাথে কথা বলতে পারো এবং আমার শিক্ষকবৃন্দও আবার এদের সাথে আসবে, আবার এদেরকে রিকোয়েস্ট করবে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে। যতক্ষণ পর্যন্ত এটা না বোঝে আমাদের এই প্রসেসটা চলতে হবে। কৃষি ডিপ্লোমায় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। এদিকে শিক্ষার্থীরাও আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে। এর আগে সকালে স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান সহ 8 দাবিতে এগ্রি ব্লকেড কর্মসূচি পালন করে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব ফটক আটকে দিয়ে আন্দোলন করেন তারা। এতে অধিদপ্তরের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। দাবি যখন উচ্চশিক্ষার, তখন তা নিয়ে প্রশ্ন কম ওঠে জনমনে। অনেক দিনের শান্তিপূর্ণ আন্দোলন এবার রূপ নিল এগ্রি ব্লকেট কর্মসূচিতে। ঢাকা সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শখানেক শিক্ষার্থী হাজির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সকাল 8টায় অফিস টাইম শুরুর আগেই। আন্দোলনের শুরুতেই তারা প্রধান ফটক আটকে দেয়, বন্ধ হয় সব দাপ্তরিক কার্যক্রম। গেটের বাইরেই দাঁড়িয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সহ অনেক কর্মকর্তা কর্মচারী। কারিগরি শিক্ষা শেষ করার পরে আমাদের দেশে শিক্ষার্থীরা কোনো কাজে অংশগ্রহণ করতে না পেরে বিদেশ পাচার হচ্ছে, মানব পাচার হচ্ছে। 1993 থেকে এখন পর্যন্ত তারা প্রতিনিয়ত আমাদের সাথে তালবাহানা করে চলেছে। এত বছর ধরে আমরা আন্দোলন করে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছি না। আমরা শিক্ষার্থীরা জানিয়ে দেয়, উচ্চশিক্ষার দাবি নিশ্চিতে আশ্বাস নয়, নীতি নির্ধারকদের সুস্পষ্ট বার্তা ছাড়া এই কর্মসূচিতে অনড় তারা। সারা বাংলাদেশে 18টি সরকারি এটিআই এবং 260টির উপরে হচ্ছে বেসরকারি এটিআই গুলো হচ্ছে আমরা এখানে অবস্থান করতেছি। আমরা সবাইকে জানাইছি, কিন্তু তারা আমাদের কোনো প্রজ্ঞাপন দেয় নাই এখন পর্যন্ত। দুপুর পর্যন্ত দফায় দফায় ডিপ্লোমা শিক্ষার্থীদের সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের আলোচনার পরেও গেট খুলেনি তারা। স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিশ্চিত সহ উপসহকারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে প্রজ্ঞাপন জারি ও ডিপ্লোমা শিক্ষাকে অধিদপ্তর থেকে বের করে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করার দাবি তোলেন আন্দোলনকারীরা। দীর্ঘদিন যাবৎ আমরা আন্দোলন করে আসছি, তারা আমাদের বিষয়ে কোনো সুরাহা না করে আমাদের সাথে টালবাহানা করছে। তারা বলছে দাবি যৌক্তিক, কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন বা কোনো আমরা চাচ্ছি একটা সঠিক প্রজ্ঞাপন। এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক এটিএন বাংলাকে জানান, তাদের দাবির সঙ্গে মোটা দাগে তারা একমত হলেও এসব সিদ্ধান্ত নিতে হবে নীতি নির্ধারকদের। মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আমাদের সচিব মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মহোদয়ের কাছে একটা চিঠি লিখেছেন। যদি শিক্ষা মন্ত্রণালয় বিভাগের উদ্যোগ গ্রহণ করে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিষয় আছে, আলাদা আইন করতে হবে। এটা একটি জটিল প্রক্রিয়া, এটা সময় লাগবে। দেশে 18টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সহ
160টি বেসরকারি কৃষি কলেজ রয়েছে। 4 বছরের ডিপ্লোমা কোর্স শেষে প্রতি বছর প্রায় 10,000 শিক্ষার্থী পাশ করে বের হয়। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর পূর্ব রামপুরায় বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ প্রায় 5 লাখ টাকা, 8 ভরি স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে সংঘবদ্ধ এই চক্রটি। ডাকাতির সময় বাসায় থাকা শিশু সহ 4 জনের গলায় ধারালো চাপাতি ও বিদেশি পিস্তল দেখিয়ে জিম্মি করা হয়। মনির হোসেন তপুর রিপোর্ট। পূর্ব রামপুরার এই বাসায় পাশের নির্মাণাধীন ভবন দিয়ে রোববার গভীর রাতে গ্রিল কেটে ঢোকে মুখোশধারী 6 থেকে 7 ডাকাত। টার্গেট করা এই বাসার অভিভাবকরা বাইরে থাকায় প্রথমে সহজেই তাদের ছোট মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে সবাইকে একটি রুমে রেখে বাসার সব আসবাবপত্র ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, মুঠোফোন সহ প্রায় 20 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত চক্র। আমার বোন হঠাৎ করে চোখটা জাস্ট ওইদিকে ফিরছে, এর মধ্যেই ওর মাথার সামনে একজন পিস্তল আর একজন চাপারি ধরছে। আর এই রুমের মধ্যে, এই রুমে ছিলাম আমি, আমার হাজবেন্ড আর আমার মেয়ে। আমার গলায় একজনের রান্দা ধরে আর একজনের পিস্তল ধরে আমাকে উঠায় বলে যে চুপ, কোনো কথা বলবেন না, চুপ করে বসেন, চিল্লাচিল্লি করবেন না। আর বুঝতেই তো পারছেন আমরা কি জন্য আসছি। নগদ 4,85,000 টাকা আর স্বর্ণ ছিল 7.5 ভরি আর ল্যাপটপ, 2টা ল্যাপটপ, একটা মোবাইল। কোনো ধরনের সারা শব্দ ছাড়া রামপুরার মতো ঘনবসতি এলাকায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে এই ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা। এই ডাকাত ধরতে হবে, যেভাবে হোক ধরতে হবে। ওই পাশেরটা যখন হয়েছিল গত বছরে সেটা ধরেছে, এটাও ধরতে হবে যেভাবে হোক, এবং রিকভারি করতে হবে যা জানিছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত 5 শিক্ষার্থীকে উদ্ধারে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। সকালে জেলা সদরের দুর্গম ভাইবোন ছড়ার সুরেন্দ্র কারবারিপাড়া ও পূর্ব কারবারিপাড়ার অভিযান চালিয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে ইউপিডিএফ এর ব্যবহৃত বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে আরও রয়েছে ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকিটকি ও মোবাইল। সেনাবাহিনীর অভিযানে বেশ কয়েকজনকে আটকের খবর পাওয়া গেলেও তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 2026 সালে উন্নয়নশীল দেশে পরিণত হতে আগামী অর্থবছর থেকে কর জিডিপির হার 15% করার প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রতিষ্ঠানটি কার্যালয়ে বাংলাদেশের উত্তরণে কর্পোরেট আয়কর সংস্কার বিষয়ক সংবাদ সম্মেলনে এমন প্রস্তাব উঠে আসে। সিপিডি জানায় এনবিআর এর হিসেবে 2,88,000 প্রতিষ্ঠানের মধ্যে কর দেয় 24,000 প্রতিষ্ঠান, যা শতকরা 9%। রিটার্ন দাখিল করছে না 91% নিবন্ধিত কোম্পানি। রাজস্ব প্রণোদনা দিতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দিতে পারে না সরকার। এই অবস্থায় সামগ্রিক কর কাঠামোর সংস্কার জরুরি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। স্থানীয় সময় সোমবার সকাল 7:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর 2013 সালের মার্চ মাসে তিনি পোপ হন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশ্ব নেতারা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। আগের দিনই উদযাপন করেছেন জীবনের শেষ ইস্টার সানডে। ভক্তদের আশীর্বাদ দেওয়ার পাশাপাশি সাক্ষাৎ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে। এর কয়েক ঘন্টা পরেই
অনন্ত লোকে যাত্রা করেন তিনি। রয়টার্স জানায় পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। ফেব্রুয়ারিতে নিউমোনিয়া আক্রান্ত হয়ে 5 সপ্তাহ রোমের একটি হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। এছাড়া রক্তশূন্যতা এবং কিডনির কার্যকারিতাও হ্রাস পেয়েছিল আশঙ্কাজনক পর্যায়ে। সোমবার যখন তার মৃত্যুর খবর জানানো হয় তখন এভাবেই ঘণ্টা বাজিয়ে শোক প্রকাশ করে ভক্তদের জানান দেয়া হয়। দুনিয়া জুড়ে পোপ ফ্রান্সিস হিসেবে পরিচিত হলেও তার আসল নাম জর্জ মারিও বারগোগ্লিও। 2013 সালের 13 মার্চ পোপ নির্বাচিত হবার পর নাম পরিবর্তন করে রাখা হয় ফ্রান্সিস। আয়েশি জীবন খুব অপছন্দ ছিল পোপ ফ্রান্সিসের। এমনকি পূর্বসূরীদের ব্যবহৃত জাঁকজমকপূর্ণ অ্যাপোস্টলিক প্রাসাদে কখনোই বাস করেননি তিনি। আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে জন্ম নেয়া এই ধর্মগুরু দরিদ্রদের প্রতি সহমর্মিতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। অনন্য ব্যক্তিত্বের পোপ তার কর্মজীবন ব্যয় করেছেন মানব কল্যাণে। বিশ্বজুড়ে চলা যুদ্ধ বন্ধ, বিশেষ করে গাজায় ইসরায়েলি নৃশংসতা, শিশু নির্যাতন এবং পরিবেশ বিপর্যয়ের মতো ইস্যুতে তিনি ছিলেন সরব। 2017 সালে বাংলাদেশ সফরে এসে আন্তর্জাতিক মহলকে রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করারও আহ্বান জানান ক্যাথলিক এই ধর্মীয় নেতা। ভ্যাটিকান কর্তৃপক্ষ জানায় পোপ ফ্রান্সিসের নির্দেশনা অনুযায়ী সাধারণ ও সংক্ষিপ্তভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। 88 বছর বয়সী এই ক্যাথলিক ধর্মীয় নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। জাহিদুল আলম, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে 25 রানে এগিয়ে আছে জিম্বাবুয়ে। ঘূর্ণিজাদুতে মেহেদী হাসান মিরাজ 5 উইকেট তুলে নিলে সফরকারীরা গুটিয়ে যায় 273 রানে। 82 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে 1 উইকেটে স্বাগতিকরা তোলে 57 রান। প্রথম ইনিংসে 191 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। পরাগার মানের রিপোর্ট। দ্বিতীয় দিনের লড়াইটা আর এক পেশে হলো না। জিম্বাবুয়ের ব্যাটারদের সঙ্গে লড়াই জমে উঠেছিল বাংলাদেশের বোলারদের। মেহেদী হাসান মিরাজের ফাইভারে সফরকারীদের গুটিয়ে দিয়ে শেষ বিকেলে ব্যাটিং করে সমান জবাব দেয় টাইগাররা। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের চেয়ে 82 রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। দলের 13 রানেই সাজ করে সাদমান ইসলাম। মাহমুদুল হাসান জয় ও মমিনুল হক আর কোনো বিপর্যয় ঘটতে দেননি। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 57 রান। তখন অবশ্য 25 রানে পিছিয়ে লাল সবুজের দল। Boundary ends the over as well. 33 for 1 Bangladesh. ম্যাচে ফিরতে হলে দিনের শুরুতেই ভালো করতে হতো টাইগারদের। প্রথম সেশনেই জিম্বাবুয়ের 4 উইকেট তুলে নিয়ে সেটাই করেন নাহিদ রানা, হাসান মাহমুদরা। 4 উইকেটের 3টি নেন নাহিদ, আর একটি গেছে হাসান মাহমুদের পকেটে। 4 উইকেটে 133 রানের পুঁজিতে লাঞ্চ বিরতিতে যায় আগের দিন বিনা উইকেটে 67 রানে থাকা জিম্বাবুয়ে। প্রথম সেশনে 4 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে সফরকারীরা, কিন্তু পঞ্চম উইকেটে উইলিয়ামসন ও মাদেভেরে 48 রান যোগ করে চাপ কাটানোর চেষ্টা করেন। জুটি ভাঙে 33 রানে থাকা মাদেভেরের বিদায়। 59 রানে থাকা শন উইলিয়ামসকে সাজঘরে পাঠিয়ে টাইগার শিবিরে স্বস্তি আনেন মেহেদী হাসান মিরাজ। 6 উইকেটে 213 রানের পুঁজিতে দ্বিতীয় সেশন শেষ করে জিম্বাবুয়ে। চা বিরতির পর জিম্বাবুয়ে শিবিরে জোড়া আঘাত মেহেদী হাসানের। মায়াভো এবং ওয়েলিংটন মাসাকাজ্জাকে তুলে নেন তিনি। তবু জিম্বাবুয়ে যে 273 রানের পুঁজি পেল সেটি রিচার্ড এনগাদা এবং ব্লেসিং মুজারাবানির দৃঢ়তায়। তাতে 82 রানে লিড পায় ক্রেগ আরভিনের দল। 52 রানে 5 উইকেট নিয়ে দিনের সেরা বোলার মিরাজ। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার।
5 আগস্ট চানখারপুলে গণহত্যায় 8 পুলিশকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল, প্রধান অভিযুক্ত সাবেক ডিএমপি কমিশনার হাবিব। বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে, প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম। শেখ হাসিনার পরিবারের 10 জনের এনআইডি স্থগিত। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় গ্রেফতার 3 আসামি, 7 দিনের রিমান্ডে। হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাই দায়ী বলছে বিএনপি। চীনের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ, চীনা প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা। আর্থনা সামিটে অংশ নিতে কাতারের পথে ডক্টর ইউনুস। এবং উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে আমরণ অনশনে কুয়েটের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিত কৃষি ডিপ্লোমার ছাত্রদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।